নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের আয়োজনে এবিপি আনন্দে বাংলার শিক্ষা ক্লাসরুমে আরেকবার রাজ্যের সমস্ত পড়ুয়াদের তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন ধরো, যদি তোমাদের স্কুল চলতো তাহলে তোমরা স্কুলে যে যে চ্যাপ্টারগুলো পড়তে সেগুলোই তো এখানে তোমাদের পড়াবেন শিক্ষক শিক্ষিকারা। আর সেই মতো আজ দশম এবং দ্বাদশ শ্রেণীর বাংলা পড়ানো হবে। আর যারা তোমাদের পড়াবেন আজকে, যারা তোমাদের ক্লাস নেবেন, তাদের সঙ্গে সেই শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন হিন্দু স্কুলের শিক্ষক গৌতম অধিকারী, পাঠভবন স্কুলের শিক্ষিকা শাশ্বতী সেন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে, এবং যোধপুর পার্ক বয়েজ স্কুলের শিক্ষক প্রিয়তোষ বসু আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন। এবং খুব স্বাভাবিকভাবে তোমরা যে সমস্ত প্রশ্ন পাঠিয়েছো তার উত্তর তো স্যার ম্যাডামরা দেবেন। এই পাশাপাশি এই আলোচনা যখন চলবে তোমাদেরও প্রচুর জিজ্ঞাস্য, প্রচুর প্রশ্ন থাকতে পারে। তোমরা সেই সমস্ত প্রশ্ন আমাদের ফোন করতে পারো, প্রশ্ন রাখতে পারো স্যার এবং ম্যাডামদের কাছে। তার উত্তর আরও সহজভাবে, সরলভাবে তোমাদের কাছে তোমাদের বুঝিয়ে দেবেন তারা। তোমরা প্রশ্ন করবে কোন নাম্বারে? নাম্বার যদিও স্ক্রিনের নিচের দিকে যাচ্ছে, তোমাদের সুবিধার জন্য একবার বলে দিই, 0332460557 এবং 5573 এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। আমি এবারে সরাসরি আলোচনায় চলে আসি, আমি গৌতম স্যারের কাছে আসি। আজকে তো আমাদের আলোচনার বিষয় সুবোধ ঘোষের লেখা বহুরূপী ছোট গল্প। আমি এইটা পড়তে গিয়ে আমি ভাবছিলাম যে ধরুন, এখন অবশ্য খুব একটা দেখা যায় না, কিন্তু একটা সময় গ্রামে গঞ্জে, পাড়াগাঁয়ে, রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গায় বহুরূপী দেখা পাওয়া যেত। এই গল্পে ওই হরিদার যে আরোপিত রূপ, যে ছদ্ম চেহারা, সেটা কিভাবে ব্যক্তি হরিদাকে, তার ব্যক্তিত্বকে, তার দারিদ্র্যকে, জীবন ধারণের জন্য ন্যূনতম যেটা প্রয়োজন সেটাকে ছাপিয়ে গিয়ে কোটানকোট ঢং প্রাধান্য পাচ্ছে, সেটাই বোধহয় গল্পের সারবস্তু। আপনি যদি একটু বুঝিয়ে দেন স্যার। আসলে গোটা তোমার প্রশ্নের মধ্য দিয়ে গল্পের একটা সামগ্রিক আবেদন আসছে। আমি একটু পিছিয়ে যাচ্ছি, একটু পিছিয়ে গল্পটা নিয়ে বিষয়টা বোঝার একটু চেষ্টা করছি। 1945 সালে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে 4 মাস ধরে একটি অনুষ্ঠান প্রচারিত হয়েছিল। আচ্ছা। সেই সময়কার 16 জন লেখক, অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্পকার, তারা বলেছিলেন তাদের গল্প লেখার গল্প। আচ্ছা। এবং পরবর্তীকালে তার একটি সংকলন হয় বেতার জগতে ইত্যাদি। কিন্তু সেই সময় আমরা প্রেমাঙ্কুর আতর্থী থেকে নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রত্যেকের গল্প লেখার গল্প ওখান থেকে জানি। নেপথ্য কাহিনী। কেন বলছি সেটা প্রাসঙ্গিকতায় পরে আসবে নিশ্চয়ই। আমরা জানতাম না সুবোধ ঘোষ কিভাবে গল্প লিখতে এলেন। অনেক পরে দেশপত্রিকায় তিনি তার ধারাবাহিক একটা স্মৃতিচারণ লেখেন। আচ্ছা। সেই স্মৃতিচারণের মধ্যে তিনি বললেন যে 1939-40 সালের কলকাতা শহরে একটি রবিবারের আড্ডা, মাসে দুটো রবিবার বা 3টে রবিবারের আড্ডা হতো। তার নাম ছিল অনামী সংঘ। আচ্ছা। যে অনামী সংঘের কেন্দ্রবিন্দুতে ছিলেন তখনকার দিনের বিখ্যাত কথাকার স্বর্ণকমল ভট্টাচার্য, পরবর্তীকালের প্রবাদ প্রতিম নাট্যকার অভিনেতা বিজন ভট্টাচার্য, কবি অরুণ মিত্র, এরা। সেখানে সুবোধ ঘোষ যেতেন, নিয়মিত যেতেন, তিনি নিজে বলছেন, কিন্তু একটি অক্ষরও তিনি লিখতেন না। বলছেন যে আমি বসে থাকতাম দরজার পাশে, এবং দরজার পাশে বসে থাকা অবস্থায় যেই খাবার দাবারটা হয়ে যেত অমনি সেখান থেকে চলে আসতাম। হঠাৎ একদিন স্বর্ণকমল ভট্টাচার্য আবিষ্কার করলেন যে ওই আসরে একমাত্র মানুষ সুবোধ ঘোষ যে একটি অক্ষরও না লিখে শুধু খাবার দাবার হলে চলে যায়। অতএব স্বর্ণকমল সেদিন একটা ফতোয়া দিলেন যে নেক্সট রোববার, পরবর্তী রোববারে তোমাকে লিখে আনতেই হবে। কিন্তু পরবর্তী রোববার, শনিবার পর্যন্ত সে লেখা হয়নি। লেখাটা হলো রবিবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত। মেসবাড়িতে বসে দমবন্ধ অবস্থায় তিনি সেই গল্প লিখলেন। বিকেলে রবিবারের আসরে সেই গল্পটি পাঠ করা হলো। গল্পের নাম অযান্ত্রিক। আচ্ছা। এবং সেই গল্প আনন্দবাজার পত্রিকায় 1940 সালে প্রকাশিত হচ্ছে। এই যে অযান্ত্রিক গল্পের যে চরিত্রটি, সেই চরিত্রটির দিকে তাকালে গল্পকার সুবোধ ঘোষকে বুঝে নিতে পারি যে বাংলা গল্প রচনার একটা অন্য বৃত্তকে তিনি যেন দখল করতে যাচ্ছেন। সেই প্রবহমানতা তার চলছে। প্রান্তিক বর্গের মানুষ, অযান্ত্রিক গল্পের যে ড্রাইভার বিমল, পরবর্তীকালে ঋত্বিক ঘটক তার ছবি করেছেন। মানে প্রথম গল্প, একজন গল্পকারের প্রথম গল্প, একজন চলচ্চিত্রকারের প্রথম মানে গুরুত্বপূর্ণ ছবি, তা বহুরূপী। তারপরে তো ফসিল, সুন্দরম, নানান গল্প এসছে। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না।
বহুরূপী গল্পেও তিনি বেছে নিলেন এমন একটি পেশার মানুষদেরকে যাদের যোগসূত্র রয়েছে মাটির সঙ্গে লোকায়ত সংস্কৃতির সঙ্গে। একেবারে অর্থাৎ আমাদের গ্রামে গঞ্জে একসময় এই বহুরূপী যে পেশা, লোকসংস্কৃতির একটা সাধারণ চরিত্র থাকে। আগে বলি যে প্রধানত লোকসংস্কৃতি গোষ্ঠীগত জীবনেরই প্রতিনিধিত্ব করে, বেশিরভাগ, সবটা নয়। কিন্তু বহুরূপী পেশাটা ঠিক গোষ্ঠীগত জীবনের প্রতিনিধিত্ব করে না। আমরা যেমনটা জানি, কোনো মানুষ তাদের ব্যক্তিগত ভাবনার জায়গা থেকে, তাদের বিশ্বাসের জায়গা থেকে বা তাদের পেশাগত কারণে এই ধরনের একটা পেশাকে বেছে নেন। এ গল্পটি সেরকম এক বহুরূপী মানুষের। কি বলা হচ্ছে গল্পটার? ছোট গল্পের একটা নিজস্ব চলন থাকে, সেই চলনে তার যে বিষয়বস্তুটা সামনে আসে, বিষয়বস্তুটা আনার জন্য একটা কৌশল নিতে হয়। প্রমথ চৌধুরী 1940 সালেই সুধীন্দ্রনাথ সরকার সম্পাদিত একটি ছোট গল্পের সংকলন তার ভূমিকা লিখেছিলেন, যা জাহ্নবী পত্রিকায় প্রকাশিত হয়। তাতে বলেছিলেন যে ছোট গল্পের কন্টেন্ট নয়, তার ফর্মটাই আসল। অর্থাৎ একজন গল্পকার কি করে বিষয়টাকে সাজাবেন। এই যে সাজানো, এই সাজানোর একটা প্রাথমিক ধারণা রবীন্দ্রনাথ আমাদের সামনে রেখে গেছে। একেবারে সেটাকে ডেভেলপ করা হয়েছে পরবর্তীকালে নানান দিক থেকে। অর্থাৎ রবীন্দ্রনাথের মৌলিকতার জায়গাটা ঠিক রেখেই তার নানান বিকশিত রূপ আমরা দেখেছি। যেখানে তিনি বলছেন যে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইবে হ্যাঁ, না শেষ। সেটা ঠিক। বলছেন। সেই ঘটনাগত পরম্পরার যে সমাপ্তি, সেটাও ভেঙে গেল পরবর্তীকালে। নারায়ণ গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ মানিকের যুগ পেরিয়ে সুবোধ ঘোষরা চলে এলেন অন্য পর্বে। যাই হোক, তা এখানে এসে আমরা দেখলাম যে বহুরূপী অর্থাৎ হরিদা নামের একটি চরিত্র, যে একটি মফস্বল শহরের গলি থেকে ছোট্ট গলির মধ্যে একক জীবনযাপন করেন। সেখানে আমাদের গল্পের যিনি কথক, তারা এবং তাদের সমবয়সী বন্ধুদের আড্ডা, বোঝাই যায় এই ছেলেগুলো হরিদার থেকে বয়সে ছোট। তারাই গল্পের মূল ভাবনাটাকে সামনে নিয়ে এলো। শুনেছেন হরিদা কি ঘটনা ঘটেছে, কাণ্ড কি ঘটেছে, এইভাবে শুরু হচ্ছে। এই হচ্ছে গল্পটা। অর্থাৎ এই যে ছোট গল্পের সূচনায় যে আকস্মিকতা থাকে, সেই আকস্মিকতার একটা ব্যাপার। শুনেছেন হরিদা, এভাবে গল্পটা। আমরা যদি রবীন্দ্রনাথের লেখা প্রথম গল্পের কথাই মনে করি, খুব অদ্ভুতভাবে, মানে দেনা পাওনা যে গল্পটাকে আমরা বলছি প্রথম সার্থক গল্প, যে 5 ছেলের পর যখন এক কন্যা জন্মিল, বাবা মা আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা। এই যে আকস্মিকতা, এখানেও তাই। কাণ্ডটা কি জানা গেল যে ওই শহরের অন্যতম শ্রেষ্ঠ বড়লোক ব্যবসায়ী মানুষ জগদীশ বাবু তার বাড়িতে হিমালয় পাহাড়ের কোনো একটি গুহায় সাধনা করেন। বছরে একটি হর্তুকি খান। কয়েক হাজার বছরের বেশি বয়স এমন এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়েছে। স্বাভাবিকভাবে হরিদার মনের মধ্যে একটা চাহিদা যে যদি তাকে একবার পেতাম, তার পায়ের ধুলো নিতাম, কিন্তু পাওয়া যেত না। এরাই জানাচ্ছে এই যে পাওয়া যেত না কেন, এইখানে গল্পের একটা সিগনিফিকেন্ট জায়গা, যে একমাত্র জগদীশ বাবু সোনার বোল লাগালো খড়ম দিয়ে এগিয়ে দিয়েছিলেন, তাই পাওয়া গেছে। এখান থেকে শুরু হলো গল্পের বেশ একটা পরিবেশ, এবং তারপর এগোচ্ছে তার জীবনযাপন ইত্যাদি। হ্যাঁ, এবার যখন আমরা আলোচনা যখন আরো এগোবে, আমি সেই বিষয়টা নিয়ে আরো আপনার কাছে স্যার আসবো। এবারে আমি একটু প্রশ্নোত্তরে চলে আসি। বহু প্রশ্ন আমাদের কাছে এসেছে। প্রথম প্রশ্ন আমি একটু স্ক্রিনে দেখতে চাইবো। সুমন বাগ পাঠিয়েছে মলিনা লাহিড়ী বয়েজ একাডেমি, হুগলি থেকে। তার প্রশ্ন, হরিদা চাইলেই আর 5 জনের মতো অফিসে কিংবা দোকানের কাজ করতে পারতেন, কিন্তু সবকিছুর বদলে বহুরূপীর পেশা তাকে কেন আকর্ষণ করলো? ম্যাডাম, আপনি যদি উত্তরটা দেন। আসলে হরিদা ছিলেন খুবই দরিদ্র সম্প্রদায়ের একজন প্রতিভু। এই গল্পের মধ্যে আমরা তার পরিচয় পেয়েছি। হরিদা আর 5 জন মানুষের মতো ছকে বাঁধা নিয়মে জীবন একেবারেই পছন্দ করতেন না। তার কাছে এটা একটা মনে হতো যে ভীষণ একটা একঘেয়েমি, বরং তার অভাবের মধ্যে কিন্তু কোনো একঘেয়েমি ছিল না। সেই অভাবে আমরা পরিচয় পেয়েছি গল্পের মধ্যে। আমরা দেখব যে একদম হাঁড়িতে জল ফুটছে কিন্তু তাতে চাল ফুটছে না। এই যে নিত্য অভাব, সেইটাকে কিন্তু হরিদার কোনো তার মধ্যে একঘেয়েমি লাগেনি, কিন্তু
একঘেয়েমি লেগেছে ছক্কাটা জীবনের মধ্যে, তাই যে কাজটা তিনি সহজেই জোটাতে পারতেন, চাকরি এবং সেই 10টা 5টার নিয়মে বাঁধা চাকরি কিংবা কোনো জিনিস বেচার চাকরি, সেই জীবন তাকে আকর্ষণ করেনি। আসলে মনে রাখতে হবে যে হরিদার সামগ্রিক চরিত্রের মধ্যেই সুবোধ ঘোষ অদ্ভুত একটা বৈরাগ্য ফুটিয়ে তুলেছেন, যার জন্য তোমরা গল্পের শেষে গিয়ে দেখবে যে বিরাগী চরিত্রে যে হরিদা চূড়ান্তভাবে সাফল্য পেলেন, সেইখানে কিন্তু তাহলে তার ভেতরের মধ্যেই সেই একটা অদ্ভুত বাউল মন লুকিয়েছিল, যে কিন্তু নিয়মের মধ্যে আবদ্ধ থাকতে চায়নি এবং অভাবের তাড়নাটাকেই বরং তার নিয়ম মানতে তার কোনো মানে অসুবিধে হয়নি, এবং সেই জন্য সে কিন্তু ওই ছকে বাঁধা চাকরিটা সে কিন্তু চায়নি, সেই জীবন চায়নি, বরং বহুরূপীর আকর্ষণ তাকে ভীষণভাবে, বহুরূপী সাজার যে আকর্ষণ তাকে ভীষণভাবে আকর্ষিত করেছিল। এবং সেই কারণেই লেখার মধ্যে একটা জায়গায় উল্লেখ রয়েছে, এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। একদমই, কাজ করতে তার ভয়ানক আপত্তি। আমি পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন জয়দীপ দত্ত পাঠিয়েছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর থেকে। তার প্রশ্ন স্ক্রিনে দেখতে চাইবো। বহুরূপী গল্পে হরিদার নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে? বহুরূপী গল্পে হরিদার নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে? প্রিয়তোষ স্যার, আপনি যদি উত্তরটা দেন। ম্যাডাম যেটা বললেন যে হরিদার একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি ছিল, তিনি যদি চাইতেন তাহলে অনায়াসে তিনি একটা অফিসে চাকরি করতে পারতেন, তিনি যদি চাইতেন একটা দোকানে কাজ পেতে পারতেন, কিন্তু এগুলো না করে হরিদা জীবনের বৈচিত্র্য খুঁজছেন, পেশা বহুরূপী। কিন্তু লক্ষণীয় যে হরিদা কিন্তু 7 দিন বহুরূপী সেজে বেরোচ্ছেন না, গল্পের মধ্যেই উল্লেখ আছে যে তিনি একদিন মাত্র বহুরূপী সেজে যাচ্ছেন। তাহলে বাকি 6 দিন হরিদা কি করেন? হরিদার বাড়িতে চায়ের আসরে কথক এবং তার 3 বন্ধু আসে, কিন্তু হরিদা এই যে বাকি 6টা দিন, এই 6টা দিন সে প্রস্তুতি নিচ্ছে, ওই যে বহুরূপীটা সাজবে সেই সাজার প্রস্তুতি। হরিদার কাছে বহুরূপী সাজাটা একদিকে যেমন উপার্জন, আরেকদিকে হচ্ছে তার একটা স্বাধীন নিজস্ব শিল্প সৃষ্টি। চকের বাসস্ট্যান্ডের পাগলই হোক, সন্ধ্যের রাজপথে বাইজি সেজে যাওয়া হোক, কিংবা কাপালিক, বাউল, কাবুলিওয়ালা, ফিরিঙ্গি সাহেব, এবং তার চরম জায়গাটা হচ্ছে বিরাগী। তিনি দেখিয়ে দিচ্ছেন যে জীবন কত রকমভাবে আমরা উপভোগ করি এবং সেই জীবনের তিনি অংশীদার বহুরূপী সেজে। তিনি যেন প্রত্যেকটা পরতে পরতে ওই জীবনগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যেতে চাইছেন বহুরূপী সেজে। তিনি কখনো কাপালিক হয়ে যাচ্ছেন, কখনো পাগল হয়ে যাচ্ছেন। যারা দেখছে তারা মনে করছে যে না, ও পাগলই, ও কাপালিকই, ও নকল পুলিশ। এবং এর মধ্যে দিয়ে আসলে জীবনযাপনের বৈচিত্র্যটাকে তিনি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। ঠিক, লেখক এর মধ্যে দিয়ে একটা কোথাও বার্তাও যেন দিতে চেয়েছেন। আমি একবার আমি এখানে একবার গৌতম স্যারের কাছে আসতে চাইবো। আমি যখন লেখাটা পড়ছিলাম স্যার, অনেকগুলো এরকম লেখার মধ্যে আপনি বলছিলেন না যে ছোট গল্পের মধ্যে অনেক টুইস্ট থাকে, যেটা ছোট গল্পের অন্যতম প্রধান চাহিদা। আমি এইখানে একটা জিনিস আপনার থেকে একটু বুঝে নিতে চাইছি। এই প্রশ্ন অনেকেই আমাদের পাঠিয়েছেন, যেখানে প্রকৃতির একটা উল্লেখ করা হচ্ছে 2য় অধ্যায়ে, যেখানে শুরুটাই হচ্ছে এই বলে, আমি কোট করছি স্যার, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিক এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। এরকম 4টে লাইন পরপর স্যার পাচ্ছি, যেখানে প্রকৃতির উল্লেখ রয়েছে, প্রকৃতির স্নিগ্ধতা, তার সৌন্দর্যটাকে তুলে ধরেছে। আমার এটা অনেকে প্রশ্ন পাঠিয়েছেন যে গল্পের সঙ্গে এই বর্ণনা কিভাবে সম্পর্কযুক্ত? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে ছোট গল্পের ক্ষেত্রে এরকম বর্ণনা, এবং সেই বর্ণনা যদি প্রকৃতির হয় তাহলে প্রকৃতি চরিত্রের উপরে কি কোনো ছাপ ফেলছে, প্রকৃতির এই প্রভাব চরিত্রগুলো বা ঘটনা পরম্পরায় পড়ছে কিনা, এটা সত্যিকারের কথা একজন গল্পকারকে অত্যন্ত সচেতন থাকতে হয়। ঠিক, আমি এই প্রসঙ্গে অন্য একটা রেফারেন্স, অন্য একটা সূত্রের কথা বলি। আচ্ছা, কেননা এই যে সূত্রের কথা বলছি সে হয়তো এখনকার ছাত্রছাত্রীরা অনেকে নাও পড়তে পারে গল্পটি, কিন্তু পড়া উচিত। মাস্টারমশাইরা পড়েছেন, অনেকেই আমরা পড়েছি, আমরা যারা বড় হয়েছি। সেটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সুবিখ্যাত গল্প মহেশ। মহেশ গল্পের 3য় চ্যাপ্টার, অর্থাৎ শেষ চ্যাপ্টারটা যখন শুরু হচ্ছে, আমরা জানি মহেশ গল্পের শুরু এক রৌদ্রদগ্ধ সময়ে, প্রথম বৈশাখের রৌদ্রদগ্ধ সময়ে তর্করত্ন মশায় হাজির, এভাবে গল্পটি শুরু হয়েছে।
গোটা গল্প জুড়ে প্রকৃতির যে ভয়াল চেহারা মানুষের উপরে পড়ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যখন তৃতীয় অধ্যায়টি শরৎচন্দ্র শুরু করছেন সেখানকার কথা আমি একটুখানি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে এরকম যে জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল, রুদ্রের যে মূর্তি বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত কঠিন হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের দিকে না চাহিলে উপলব্ধি করা যায় না, কোথাও করুণার গন্ধমাত্র নাই। এই বর্ণনা ওই চ্যাপ্টারের শুরুতে শরৎচন্দ্র দিয়ে বুঝিয়ে দিলেন মহেশ গল্পের শেষে সেই মর্মান্তিক মহেশের হত্যা দৃশ্য সংঘটিত হবে। এটা হচ্ছে মহেশ। ঠিক। আবার একইভাবে এই গল্পের ক্ষেত্রে যে শহরে চাঁদের আলো এর আগে অনেকবার পড়েছে, আজকে যেন তা স্নিগ্ধ, আজকে যেন যা পবিত্র, আজকে যেন তা অন্যরকম মহত্ব পাবে, তার ইঙ্গিত দিলেন লেখক। হরিদা এলেন, প্রলোভনের সমস্ত বাতাবরণ, 100 টাকা, তাকে প্রণামী দিচ্ছেন জগদীশবাবু। হরিদা এসছেন বিবাগীর বেশে, পবিত্র সৌম্য মূর্তি, কাপালিকের অন্য ধরনের বামাচারী চেহারা নয়, হাতে গীতা, এ যেন উপনিষদের সেই বাণীকে তিনি নিয়ে আসছেন। তেন ত্যক্তেন ভুঞ্জিথা, ত্যাগের পথে ভোগ করো, ত্যাগের মধ্য দিয়ে তোমাকে প্রলুব্ধ করবার জন্য যে আয়োজনগুলো সামনে আছে সেগুলোকে উপেক্ষা করো, আর উপেক্ষা করার মধ্যে তুমি যে যাপনকে পাবে সেটাই তোমার সম্পদ। প্রকৃতির বর্ণনা আসলে হরিদার ওই মহত্বকেই যেন প্রতিষ্ঠা করতে চাইছে। একেবারে। আচ্ছা, আমাদের সঙ্গে সরাসরি এই আলোচনায় যোগ দিয়েছেন আলিপুরদুয়ার থেকে, আলিপুরদুয়ারের মোহনলালগুড়ি মিশন হাই স্কুলের শিক্ষক অচিন্ত দেবসিংহ। আমি অচিন্ত স্যারের কাছে সরাসরি যাব। স্যার, মৌসুমী বর্মন প্রশ্ন পাঠিয়েছে, আমি প্রশ্নটা একবার বলে দিই, স্ক্রিনেও দেখতে চাইবো সেই প্রশ্ন। মৌসুমী বর্মন ভগীরথা উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর থেকে প্রশ্ন পাঠিয়েছে। তার প্রশ্ন, অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা? কোন কাণ্ডের কথা বলা হয়েছে? কাণ্ডটি বিস্ময়কর কেন? অচিন্ত স্যার। কে পাঠিয়েছে প্রশ্ন? মৌসুমী বর্মন পাঠিয়েছে। হ্যাঁ, আচ্ছা, বলছি কাণ্ডটা হলো জগদীশ বাবুর বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, মৌসুমী বর্মন। জগদীশ বাবুর বাড়িতে হরিদা গিয়েছিল মোটা কিছু আদায়ের জন্য, বিরাগীর সাজে, এবং বিরাগীর সাজে 101 টাকা দক্ষিণাও দিতে চেয়েছিলেন জগদীশ বাবু, কিন্তু হরিদাস সেই টাকা বিরাগীর শব্দ রূপে বিরাগী সেজে হরিদা বিরাগীর সঙ্গে একাত্ম হয়ে গেছেন। বিরাগীর মতোই তার লোভ, মোহ, আকাঙ্ক্ষা সব দূরীভূত হয়েছে। তাই তিনি 101 টাকার দক্ষিণা না নিয়ে চলে এসেছে। এই ব্যাপারটাকে বিস্ময়কর কাণ্ড বলে অভিহিত করেছে অনাদি। অনাদি এটাকেই, এই কাণ্ডটির কথাই বলেছে। তবে এটাকে বিস্ময়কর বলা হয়েছে এ কারণে যে হরিদা জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল মোটা কিছু আদায়ের জন্য, মানে মোটা উপার্জনের জন্য। সপ্তাহে একদিন বহুরূপী সেজে যে সামান্য উপার্জন হয় তাতে সপ্তাহ তার চলে না। তাই হরিদার বক্তব্য ছিল মারিত হাতি লুটিত ভান্ডার, অর্থাৎ মোটা কিছু একটা উপার্জন একেবারেই। স্যার, এই উত্তর দিতে দিতে আপনি যদি মাস্কটা প্লিজ পরে নেন তাহলে ভালো হয়। মানে এটা একটা সামাজিক বার্তা দেওয়ারও প্রয়োজন রয়েছে যে মাস্ক পরা কতটা প্রয়োজনীয় যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। স্যার প্লিজ। ধন্যবাদ স্যার। যা বলছিলাম, হ্যাঁ স্যার, যে 101 টাকার দক্ষিণা তিনি পেয়েও ছিলেন, মোটা উপার্জনই পেয়েছিলেন, কিন্তু তিনি সেটা না নিয়ে সেটা উপেক্ষা করে সেটা ফেলে রেখে চলে এসেছেন। তাই অনাদি এবং তার সঙ্গীরা সকলেই বিস্মিত হয়েছিল যে এটা বিস্ময় যে হরিদা যে উপার্জনের জন্য গেলেন সেই উপার্জন তার হলো 101 টাকার দক্ষিণা তিনি পেলেন, অথচ তিনি সেটা না নিয়ে চলে এলেন। এই জন্য এটা বিস্ময়কর কাণ্ড। বেশ। আরো একজন পড়ুয়া ফোন করেছে, আমি প্রিয়তোষ স্যারের কাছে আসতে চাইবো। তার আগে প্রশ্নটা কি? তুহিন দাস ফোন লাইনে রয়েছে। হ্যাঁ তুহিন, বলো তোমার প্রশ্ন।
আমার প্রশ্নটা হলো যে গল্পে বলা হয়েছে এতে আমার ঢং নষ্ট হয়ে যায়, এখানে ঢং বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা স্যার, ঢং বলতে কি বোঝানো হয়েছে? তাতে আমার যে ঢং নষ্ট হয়ে যায়। আমি যখন বলেছিলাম তখন বলেছিলাম হরিদা যে সাজটাই গ্রহণ করেন সেই সাজের সঙ্গে একাত্ম হয়ে যান। তিনি যখন বিরাগী সেজে সন্ন্যাসীর বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে যাচ্ছেন, সেই সময় তাকে আমরা কি দেখছি, তিনি প্রত্যেকটা কথাবার্তার মধ্যে দিয়ে ওই সন্ন্যাসীর যে সর্বত্যাগী মানসিকতা সেটাকে ফুটিয়ে তুলছেন। তিনি বলছেন যে রাগ নামে কোনো রিপু আমার ছিল, কিন্তু সেটা আগের জন্মের। তিনি বলছেন ধন জন যৌবন এ সমস্ত হচ্ছে নিমিত্ত মাত্র, আসলে হচ্ছে ঈশ্বরকে পাওয়া। এই যে কথাগুলো তিনি বলছেন, এই কথাগুলোর একটা স্ববিরোধিতা হয়ে যেত যদি তিনি টাকাটা নিতেন, এবং সেজন্যই তিনি বলছেন যে টাকা আমি কি করে স্পর্শ করব, ওতে তো আমার ঢং নষ্ট হয়ে যাবে। ঠিক, আমি স্যারের কাছে আসতে চাইবো। তার আগে এই যে প্রশ্ন পাঠিয়েছে সুমন বাগ, প্রশ্ন পাঠিয়েছে, আমি সুমনের প্রশ্ন কিছুক্ষণ আগে দেখালাম, তার আরও একটা প্রশ্ন রয়েছে মলিনা লাহিড়ী বয়েজ একাডেমি হুগলি থেকে। তার প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর চেয়ে বেশি কি আশা করতে পারে? বক্তা এইরূপ কথা কেন বলেছেন এবং তিনি তার এই ভাবনার মাধ্যমে আমাদের কি বোঝাতে চেয়েছেন? স্যার আচ্ছা, এইবার প্রিয়তোষবাবু এবং দিদি যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনার ভেতর দিয়ে কতগুলো সত্য বেরিয়ে এসছে। আমি এই সত্যগুলোকে সামনে নিয়ে একটা অন্য কথা বলতে চাইছি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতটার জন্য, এই প্রশ্নটার সঙ্গে যেটা যুক্ত। যে একটা গল্পের যে চূড়ান্ত মুহূর্ত যখন তৈরি হয়, সেই চূড়ান্ত মুহূর্তকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, ক্লাইম্যাক্সটাকে কিভাবে ব্যাখ্যা করব। কেননা আমরা আগেই বলেছি যে রবীন্দ্রনাথ ঘটনাগত মোচড় দিয়ে ক্লাইম্যাক্সটা তৈরি করতেন, কিন্তু মানিকের সময় এসে দেখি যে ঘটনাগত মোচড়ের থেকে মোহভঙ্গের বাতাবরণটা তৈরি করাই মানিকের উদ্দেশ্য। এবং এই সময়ের অনেক গল্পকারদের মধ্যেই দেখা গেছে এই মোহভঙ্গের বাতাবরণটা তৈরি করা। কিন্তু সাহিত্য কি দর্শন নিরপেক্ষ কোনো ধারণা? একদমই নয়। কেননা সাহিত্যের পেছনেও একটা দর্শন কাজ করে। সেই দর্শন, লেখক সেই দর্শনে বিশ্বাস করতে পারেন না পারেন সেটা অন্য প্রশ্ন, কিন্তু দর্শন নিরপেক্ষ, সমাজ ইতিহাস নিরপেক্ষ সাহিত্য কখনো হয় না। আমার যেটা মনে হয়েছে, একটু রেফারেন্স দিয়ে, উদাহরণ দিয়েই আমরা ব্যাপারটা বলতে চাই, যে পাশ্চাত্য দার্শনিক সাঁতরে, জাঁ পল সাঁতরে, তিনি অস্তিত্ববাদ এই দর্শনের প্রবক্তা মানুষ। এক্সিস্টেন্টিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম বলে তার একটা বক্তৃতা, যে বক্তৃতার মধ্যে তিনি বলেছিলেন যে মানুষ যখন কোনো কিছুকে পছন্দ করে, নির্বাচন করে, এই নির্বাচনের বেলায় সে স্বাধীন, কিন্তু এই নির্বাচনের প্রতি তার অনুরাগ, তার ভালোবাসা যখন গভীরতার জায়গায় পৌঁছে যায়, তখন সেই নির্বাচিত বা তার পছন্দটাই তাকে নিয়ন্ত্রণ করে। হরিদা তার জীবনের মধ্য দিয়ে তার পেশার প্রতি ভালোবাসা এটাকে নির্বাচন করেছিলেন। যখন তিনি যেটা সাজতেন, তার সঙ্গে একাত্ম হতেন, সেখানে কোনো গোলমাল নেই। কিন্তু আবার এটাই বিষয় যে ওই যে অস্তিত্বের যে প্রশ্ন, সেই প্রশ্নেই বিবাগীর ছদ্মবেশ সেজে তিনি ঘোষিত উদ্দেশ্য ছিল তার টাকা আয় করব, ঠিক, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেন না। পারেন কেন পারেন না? কেননা ওই অস্তিত্ববাদ, অর্থাৎ তার নির্বাচিত বা তার পছন্দের যে অস্তিত্ব তাকে নিয়ন্ত্রণ করছে। এভাবেই হরিদা চরিত্রটার অন্য একটা ক্ষেত্র বোধহয় ধরা সম্ভব। আচ্ছা, আপনি স্যার শুরুতেই যেটা বলছিলেন যে ছোট গল্পের কি কি প্রয়োজন থাকে, কি কি দাবি থাকে, সেটা কতটা এখানে এসেছে লেখার মধ্য দিয়ে, সেরকম একটি প্রশ্ন আমি স্ক্রিনেও দেখতে চাইবো। আকাশ রায় প্রশ্ন পাঠিয়েছে চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ নদিয়া থেকে। তার প্রশ্ন, ছোট গল্প হিসাবে বহুরূপী কতদূর সার্থক আলোচনা করো। ছোট গল্প হিসাবে বহুরূপী কতদূর সার্থক আলোচনা করো। স্যার আপনি যদি একটু ব্যাখ্যা করেন। এইবার একটুখানি বলি যে বাংলা ছোট গল্প 1891 সালে তার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু, কিন্তু আমরা যদি একটু অন্যভাবে ভাবি, নিশ্চয়ই আরেকটু পিছিয়েও যেতে পারতাম, বঙ্কিমচন্দ্রের কাছেও বাংলা ছোট গল্পকে নিয়ে যেতে পারি। তা আমরা সেটা ধরছি না। রবীন্দ্রনাথই বাংলা ছোট গল্পের ভগীরথ, রবীন্দ্রনাথই নান্দিকার। আবার বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাসের মতো রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পেরও চণ্ডীদাস, কেননা ছোট গল্পের জন্ম, যৌবন সবটাই রবীন্দ্রনাথের হাতে। তার সুবিখ্যাত একটি কবিতা ছোট গল্পের অনুষঙ্গ হিসেবে বারবার কিছুটা অংশ ব্যবহৃত হয়, বর্ষা যাপন,
যেটা আপনি বলছিলেন যে নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। এবং তার বিষয় কি হবে না, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। তা অর্থাৎ কথা সাহিত্যের এই যে সর্বকনিষ্ঠ শাখাটিকে একটু আলাদাভাবে চিহ্নিত করার দরকার হয়েছিল, কারণ উপন্যাসটা ছিল। সাহিত্যের সব ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে, সে মহত্বকে প্রতিষ্ঠা করে। উপন্যাস বৃহৎ ক্যানভাসে মহত্বকে প্রতিষ্ঠা করে, ছোট গল্প ছোট ক্যানভাসে করে। কিন্তু ছোট ক্যানভাসে হলেও তার মহত্বের প্রতিষ্ঠা কিন্তু বড়। কিরকম, একটা উদাহরণ দেওয়া যায়। একটা আয়না, তার সামনে দাঁড়ালে আমি নিশ্চয়ই আমার মুখটা পূর্ণরূপে দেখতে পাবো। ধরে নিলাম এটা উপন্যাস, আয়নাটা আছড়ে মাটিতে ফেলে দিলাম, 5টা টুকরো হয়ে গেল। আমি যদি তার সামনে গিয়ে দাঁড়াই, আমার 5টা মুখই পূর্ণভাবে দেখা যাবে, কোনো মুখ খণ্ডিত হবে না। ছোট গল্পের আসলে তার যে সার্থকতা, তার অন্তিমে গিয়েও শেষ পর্যন্ত ছোট্ট আয়তনে তার একমুখী গতিতে একক চরিত্রের উপর আলো ফেলার মধ্য দিয়ে হলেও এই সার্বিক মহত্ব প্রতিষ্ঠায় হচ্ছে ছোট গল্পের সাফল্য, যেটা হরিদার মধ্য দিয়ে এই লেখক করতে পেরেছে। বেশ, আমি প্রিয়তোষ স্যারের কাছে আসবো। একজন প্রশ্ন নিয়ে ফোনে রয়েছে পড়ুয়া 10ম শ্রেণীর বৈশাখী মণ্ডল। হ্যাঁ বৈশাখী, বলো তোমার প্রশ্ন। হ্যাঁ, তোমার প্রশ্ন বলো। হ্যালো বৈশাখী, শোনা যাচ্ছে, বলো। তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দাও, তারপরে তুমি তোমার প্রশ্ন রাখো। আপনি কি ভগবানের চেয়েও বড়? হ্যাঁ আপনি কি ভগবানের চেয়েও বড়? হ্যাঁ, যেটা প্রশ্ন, যেটা বিরাগী জিজ্ঞাসা করেছিল, তোমার প্রশ্নটা কি? আচ্ছা, সম্ভবত এটা তাৎপর্য জানতে চেয়েছে। হ্যাঁ, এটা যখন জগদীশবাবু উপর থেকে, বারান্দার উপর থেকে অভ্যর্থনা করছেন, সেই সময় বিরাগী তাকে বলেছিলেন। বিরাগী বলেছিলেন কেন না, বিপুল টাকার অধিকারী হয়ে নিচে নেমে আসতে পারছেন না জগদীশবাবু। এই যে সকলের মধ্যে মিলতে পারছেন না, তাহলে ঈশ্বরের কাছে তিনি পৌঁছাবেন কি করে, বা সন্ন্যাসীর কাছে তিনি পৌঁছাবেন কি করে? এই একটা বিদ্রূপ তার মতো করে তিনি করেছেন হরিদা এখানে বিরাগীর বেশে। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডাম, অ্যাসাইনমেন্টে যদি দিয়ে দেন ক্লাস 10। আজকে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য আছে প্রথম প্রশ্ন, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? হরিদাকে তাকে কারা কোন কাণ্ডের কথা জানিয়েছিল? হরিদাকে তাকে কারা কোন কাণ্ডের কথা জানিয়েছিল? 2 নম্বর প্রশ্ন, হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যগুলোর পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, জগদীশবাবু ও বিবাগী বেশী হরিদার সাক্ষাৎকার দৃশ্যটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। আরেকবার বলছি, জগদীশবাবু ও বিবাগী বেশী হরিদার সাক্ষাৎকার দৃশ্যটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 4 নম্বর প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, উক্তিটির মধ্যে হরিদার জীবনের আদর্শবোধের পরিচয় কিভাবে ফুটে ওঠে? বেশ, এই হলো হোম অ্যাসাইনমেন্ট। আমার মনে হয় যেভাবে যে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া এবং হোম অ্যাসাইনমেন্ট কমপ্লিট করাটা খুব সহজ হয়ে যাবে। তোমরা জানো যে জীবনানন্দ দাশের শিকার কবিতা নিয়ে আমাদের এই পর্বে আলোচনা। আমি শুরুতে প্রিয়তোষ স্যারের কাছে আসবো। স্যার, জীবনানন্দ দাশ মানে আমরা রূপসী বাংলার কবি, নির্জনতার কবি। অনেকে তো এমনটাও বলেন যে ব্যক্তিগত জীবনে কবির যে নিঃসঙ্গতা, তার কবিতার যে নির্জনতা, সেটার মধ্যে দিয়ে তিনি বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কিন্তু শিকার কবিতাতে এটাও স্যার অনেকটা পরিলক্ষিত হয়েছে যে উপমা ব্যবহারের যে মুন্সিয়ানা এই শিকার কবিতায়। স্যার, আপনি যদি একটু আলোকপাত করেন। শিকার কবিতাটা জীবনানন্দের যে সামগ্রিক কবিতার ধারা, সেখানে একটা অসামান্য সংযোজন। প্রথম এটা বনলতা সেন কবিতার বইয়ে জায়গা পেয়েছিল, তখন 12টা কবিতা ছিল বনলতা সেনে। পরে এই 12টা কবিতা নিয়ে বনলতা সেন পুরোটা চলে যায় মহাপৃথিবী নামে একটা কবিতার বইয়ে। আচ্ছা, এবং এই শিকার কবিতাটায় যদি আমরা দেখি, এখানে অদ্ভুত একটা ভাব বৈচিত্র্য রয়েছে। প্রথম অংশটা যদি দেখা যায়, মনে হয় একটা প্রকৃতির কবিতা,
বুদ্ধদেব বসু তো জীবনানন্দকে প্রকৃতির কবি বলেছিলেন, কিন্তু সেই প্রকৃতির কবি এই পরিচয়ে তো জীবনানন্দ নিজেকে আটকে রাখেননি। তিনি হয়ে উঠেছেন আমাদের বোধের কবি, তিনি হয়ে উঠেছেন ক্রমশ ক্রমশ করে এই মানব সভ্যতার সংকট চেতনায় দীপ্র হয়ে ওঠা একজন মানুষ, এবং এই শিকার কবিতাটার শেষটা গিয়ে সেখানে থামছে। সুতরাং এই কবিতার মধ্যে একটা ভাবগত বিন্যাসের মধ্যে অসম্ভব বৈচিত্র্য আছে, অসম্ভব নাটকীয়তা আছে, এবং অসম্ভব চেতনার আলো জেলে ক্রমশ আমাদের নিজেকে দেখার চেষ্টা আছে। আচ্ছা, এবার আমি প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন নেব অর্কদীপ চক্রবর্তী, নবদ্বীপ হিন্দু স্কুল, নদিয়া থেকে পাঠিয়েছে। তার প্রশ্ন, একটি তারা এখনো আকাশে রয়েছে, পংক্তিটির মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? স্যার, বেশ, কবিতাটার পটভূমিতে রয়েছে একটা ভোর, শুরু হচ্ছে শব্দ একদম, এবং খুব অদ্ভুত একটা শব্দ দিয়ে একটা পংক্তি, এবং সেই শব্দটা কিন্তু কন্টিনিউ করছে না, সেমিকোলন দিয়ে আটকে দিচ্ছে। তার মানে হচ্ছে একটা শব্দ সেটা অসম্ভব ওজন নিয়ে, অসম্ভব গভীরতা নিয়ে আছে, গোটা কবিতাটাকে সাজিয়ে তুলছে, শেষে যেন ভিত্তি হিসেবে কাজ করছে। এবং এটা একবার নয়, আবারও আসবে, পরে নিশ্চয়ই আমরা কবিতাটা যখন শেষ দিকে গিয়ে আলোচনাটা একবার করতে পারি। কিন্তু সেই ভোর যখন আকাশে রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, যখন চারদিকে পেয়ারা এবং নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। আমি এখানটাতে একটু ধরিয়ে দিই, সেটা হচ্ছে দেখুন, সাধারণত হয় কি, উপমেয় আর উপমান যখন থাকে না, যে জিনিসের সঙ্গে যাকে তুলনা করা হচ্ছে, আমরা সাহিত্যে এটা জানি যে উপমেয়টা মোটামুটি আমাদের কাছের জিনিস হয়, আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা একটু দূরের জিনিস হয়। এখানে উল্টো হচ্ছে, এখানে কিন্তু আকাশের রং সেটা দূরের জিনিস, জীবনানন্দ সেটাকে তুলনা করছেন ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, মানে কাছের জিনিসের সঙ্গে। জীবনানন্দ এইভাবে ভাষা নিয়ে কাজ করেন, জীবনানন্দ এইভাবে কবিতার আঙ্গিককে ভেঙে চুরে নতুন নির্মাণ করেন, এবং তার সঙ্গে রং, নীল, সবুজ, রঙের অসংখ্য ব্যবহার আছে। মানে এখানেও একটা কথা বলি, ম্যাক্স আর্নস্ট বলেছিলেন যে কবিতাটা হচ্ছে আসলে অ্যালকেমি অফ ভিজুয়াল ইমেজেস। জীবনানন্দের কবিতায় এই রঙের অসম্ভব ব্যবহার দেখা যাবে। এবার এই যে ভোর সুন্দরভাবে উন্মোচিত হচ্ছে, চারদিক দেখে মনে হচ্ছে প্রকৃতি নিজেকে মেলে দিচ্ছে, সেই রকম একটা সময়ে গিয়ে আমরা দেখছি আকাশে একটা তারা এখনও রয়েছে। তারাটা কেন এলো? প্রশ্ন তো এটাই, ভোর তো আসছে, তারা আসলে রাত্রির শেষ চিহ্ন হিসেবে রয়ে গেল। এবং তারাটা কেমন? জীবনানন্দ দুটো উপমা প্রয়োগ করছেন। প্রথম বলছেন, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। গোধূলি মদির মেয়ে, গোধূলির আলো এসে যে মেয়েটার মুখে পড়ছে, মেয়েটা বাসর ঘরের মেয়ে। বাসর ঘর এবং মেয়েরা যখন জুড়ে যাচ্ছে, তখন ওই মেয়েটির মধ্যে একটা লজ্জাশীলতার ছবি আসছে, এবং তার সঙ্গে আরেকটা শব্দ জুড়ে দিচ্ছেন, পাড়াগার, মানে গ্রামীণ রক্ষণশীলতাটা আরও বেশি তীব্র হচ্ছে, মানে তার লজ্জাটা আরও বেশি করে গভীর হয়ে উঠছে। তারাটা অসময়ে উপস্থিত হয়েছে ভোরের পটভূমিতে, তারাটার মধ্যে সেই লজ্জার গভীরতা যেন ধরা পড়ছে। দ্বিতীয় আরেকটা তুলনা এলো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। মিশরের মানুষই শব্দ, প্রত্যেকটা শব্দ চয়ন একটু দেখে নেওয়ার মতো। মিশরের মানবী নয়, কিন্তু মানুষই। মানবী বললেন একটা বড় জাতি বুঝিয়ে যায়, কোথাও একটা নৈকট্য হারায়। আর মানুষই, মানুষ শব্দের স্ত্রীলিঙ্গ করা হলো, এটা জীবনানন্দের একটা অসাধারণ নিজস্ব সৃষ্টি, যেখানে মনে হলো চরিত্রটা সামনে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক। কিন্তু তাহলে মিশরের কেন? প্রশ্ন তো আসবে, কারণ মিশর হচ্ছে আসলে সেই জায়গা যেখানে এখনো ইতিহাস কথা বলে, যেখানে বহু পুরনো দিন জীবন্ত হয়ে থেকে যায়। জীবনানন্দ বলেছিলেন, কবিতার অস্থির ভিতরে থাকবে ইতিহাস চেতনা, আর মর্মে থাকবে পরিচ্ছন্ন কাল জ্ঞান। ইতিহাস চেতনা মিশছে। মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্ত আমার নীল মদের গ্লাসে রেখেছিল। আচ্ছা, মুক্ত না হয় অন্য কিছু রাখতে পারতো, বুকের থেকে মুক্ত, কারণ আমরা জানি যে বুকের মুক্তর ঠিক নিচে বুক, হৃদয়, ভালোবাসার আধার। বুকের থেকে মুক্ত সেই ভালোবাসার স্মারক নিয়ে আসা হচ্ছে কোথায়? নীল মদের গ্লাসে। প্রত্যেকটা ভালোবাসা আসলে একটা নেশাচ্ছন্নতা তৈরি করে, সেই ইঙ্গিত নিয়ে আসছে। কবে আনছে? হাজার হাজার বছর আগের এক রাতে। তাহলে মিশরের মানুষই আর হাজার হাজার বছর আগের এক রাত যখন মিলে যায়, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে, ইতিহাসের পথ ধরে কবি হেঁটে যান, তেমনই একটি তারা জ্বলছে আকাশে। তাহলে এই যে মুক্তটাকে আনা হলো, এটা কেন আনা হলো? কারণ
আসলে মুক্তটা যদি হৃদয়ের গভীর কোনো খবর রাখে, গভীর গোপন খবর রাখে, এই তারাটা যে কিনা ভোরের আলো এসে বসেছে, সেও তো জানে রাত্রির গভীর গোপন খবর, যে রাত্রির গভীরতায় প্রত্যেকটা মানুষ আসলে নিজেকে নিরাবরণ করে দেয়, নিজেকে উন্মুক্ত করে দেয়, নিজে নিজের মুখোমুখি দাঁড়ায়। খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় স্যার বুঝিয়ে দিলেন। আমি পরের প্রশ্নে চলে আসি। তিয়াশা রায় পরের প্রশ্ন পাঠিয়েছে বেলগাছিয়া মনোহর একাডেমি, কলকাতা থেকে। আমি ম্যাডামের কাছে তার উত্তর নেব, তার আগে প্রশ্নটা দেখতে পাচ্ছি স্ক্রিনে। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো ম্যাডাম। প্রথমেই বলি আগুন জ্বলল আবার, এই আবার শব্দটা একটু খেয়াল করবে, তাহলে আবারের আগে নিশ্চয়ই একটা গল্প আছে যে আগেও একবার আগুন জ্বলেছিল। সেই আগুনটা কখন জ্বলেছিল? যখন আমরা দেখছি কবিতায়, যখন আমরা দেখছি যে হিমের রাতে শরীরকে উষ্ণ রাখবার জন্য দেশওয়ালিরা এই আগুন জ্বালিয়েছিল সারা রাত ধরে মাঠের মধ্যে। এই যে আগুন জ্বালিয়ে তারা যে জীবনকে উপভোগ করেছে, উষ্ণতা গ্রহণ করেছে, এর মধ্যে কিন্তু পরিপূর্ণ জীবনের একটা ছবি পাচ্ছি। আর এইবারে যখন কথাটা বলা হলো আগুন জ্বলল আবার, সেখানে কিন্তু জীবন থেমে গেছে। আগুন জ্বলল আবার, কার জীবন থেমে গেছে? সেই হরিণের জীবন, যে কিনা নাগরিক হিংসার শিকার হয়েছে। এই উন্মত্ত মানুষেরা তাকে শিকার করেছে এবং তারপর সেই আগুন জ্বালিয়ে তারা হরিণের সেই লাল মাংস, উষ্ণ লাল মাংস দিয়ে তাদের ভোজন সম্পূর্ণ করেছে। তাহলে এই আগুন শব্দটার মধ্যে আমরা দুবার এই আগুন জ্বলার রূপ পেলাম, এবং এই আবার শব্দটা কিন্তু খুবই জীবনানন্দ ভীষণ সচেতনভাবে শব্দ ব্যবহার করেন। এইখানে কিন্তু আবার শব্দটার মধ্যে তাহলে ফিরে যাওয়ার একটা গল্প আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন পড়ুয়া রয়েছে, তার প্রশ্ন নিয়ে ফোন লাইনে সৃঞ্জয়ী ঘোষ রয়েছে ফোনে। হ্যাঁ সৃঞ্জয়ী, বলো তোমার প্রশ্ন। হ্যালো ম্যাম, আমার প্রশ্নটা হলো যে অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই লাইন দুটি অন্তর্নিহিত অর্থটা কি? আচ্ছা, হ্যাঁ, ম্যাডাম বলবেন না স্যার বলবেন? বলবেন। আচ্ছা, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। এখানে এই যে কবিতার দ্বিতীয়াংশে আমরা একটু আগেই স্যার বলছিলেন যে ভোরের বর্ণনা, প্রথম ভোর এবং দ্বিতীয় ভোর, এবং কি আশ্চর্য ওই একটি শব্দের মধ্য দিয়ে আমরা আবার দ্বিতীয়াংশে যে ভোর হলো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে সারা রাত সে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচিয়ে রেখেছিল নিজেকে হরিণটা, কিন্তু এবং সে সেই সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে নক্ষত্রহীন রাতে সে বিহার করে বেরিয়েছিল, এবং সে অবশ্যই ভেবেছিল যে একটা সুন্দর ভোর তার জন্য অপেক্ষা করছে, এবং সেও কিন্তু সে এই নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে তার ক্লান্তি জোড়ানোর জন্য যখন সে নেমেছিল, তখনও কিন্তু সূর্য সবেমাত্র, মানে এই যে হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো, অর্থাৎ এই যে ঘন অন্ধকারকে ভেদ করে সূর্যের যে প্রথম ওঠা, এবং এই যে যেন নতুন করে সে জীবনকে আবার একটা ভালো লাগার যে ইচ্ছে, সেইটা তার মধ্যে ছিল। কিন্তু দেখা গেল সেও চেয়েছিল যে হরিণীর পর হরিণীকে সে চমক লাগিয়ে দেবে, কিন্তু অদ্ভুত একটা শব্দ এসে এই নাগরিক উল্লাস, এই নাগরিক একটা মানে পাশবিক শব্দ এসে এই হরিণকে বিদ্ধ করলো। বেশ, আমি এবার পরের প্রশ্নে চলে যাই। খৈরুল হোসেন ধুমপুর হাই স্কুল কোচবিহার থেকে পাঠিয়েছে। আমি প্রশ্নটা একবার টেলিভিশন স্ক্রিনে দেখতে চাইবো। তার প্রশ্ন, শিকার কবিতায় বাস্তবনিষ্ঠ উপমার ব্যবহারে কবি জীবনানন্দ দাশের দক্ষতা সম্পর্কে আলোচনা করো। আমি শুরুতেই উপমার মুন্সিয়ানার কথা বলছিলাম স্যার, আপনি যদি উত্তরটা দেন। আচ্ছা, একটুখানি বলে নিই। প্রিয়তোষবাবু বলে গেছেন যে আসলে উপমা বলতে আমরা কি বুঝি।
সাধারণভাবে একেবারে ব্যাকরণগত যে জায়গা সেটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত বা সম্পূর্ণ আলাদা দুটো বস্তুর মধ্যে যখন আমরা তুলনা করি কোনো একটা তার সাধারণ ধর্মের ভিত্তিতে তাকেই বলা হয় উপমা। এখন জীবনানন্দকে উপমার কবি বলা হয়, কিন্তু রবীন্দ্রনাথের কাছে জীবনানন্দ তার প্রাথমিক পর্বের বেশ কিছু কবিতা পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন চিত্ররূপময় কবি। যেমন বলেছিলেন, পাশাপাশি আর একটা কথা বলেছিলেন যে শব্দ নিয়ে এত প্রকৌশলীর মতো তুমি কাজ করছো কেন, কেননা কবি তো শব্দ প্রকৌশলী নয়, ইঞ্জিনিয়ার নয়, শব্দশিল্পী, এটাও বলেছিলেন। পরবর্তীকালে জীবনানন্দের উত্তরণ সেখান থেকে ঘটেছে নিঃসন্দেহে। এখন চিত্ররূপময় এই কথাটা আসলেই তখন আমাদের মনে পড়ে যায় যে চিত্রকল্প, জীবনানন্দের কবিতায় চিত্রকল্পের সমূহ ব্যবহার, সামূহিক ব্যবহার, এবং যে ব্যবহারগুলো খুব সিগনিফিক্যান্ট হয়ে উঠেছে বারবার। কখন একটা চিত্রকল্প নির্মাণ করা হয়? আসলে কবিতাকে যদি আমরা মনে করি যে কবির সংবেদনের গভীরতর স্তরে অভিজ্ঞতার নির্যাস এবং অভিপ্সা, তাকে যে বাকচাতুর্য বা বাক প্রতিমায় আমরা প্রকাশ করি সেটাই চিত্রকল্প। আর চিত্রকল্প তৈরি হয় কখন না, উপমা যখন উপমাত্মকে তার উপমার যে জায়গা অতিক্রম করে যায়, অতিক্রম করে যাওয়ার মধ্য দিয়ে উপমা হয়ে ওঠে চিত্রকল্পের চরিত্র। অর্থাৎ উপমা যখন আরো নান্দনিক, তার একটা ত্রিমাত্রিক জায়গায় পৌঁছে যায়, তখন সেটা তৈরি হয়। আমরা জীবনানন্দের এই কবিতাতে সেই উপমাগুলো দেখতে পাচ্ছি। সবটা নিয়ে আলোচনা সম্ভব না। যেমন শুরুই করেছেন যে আকাশের রং ধান শালিকের দেহের মতো কোমল নীল, ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, এটা বলছেন। জীবনানন্দের কবিতায় রঙের বৈচিত্র্য আছে নিঃসন্দেহে। নীল, জীবনানন্দের কবিতায় একাধিকবার মৃত্যুর উপমা হিসাবে নীল ব্যবহৃত হয়েছে এবং একটা চিত্রকল্প তৈরি করেছে। কিন্তু চিত্রকল্প তৈরি হয় না একমাত্রিক উপমায় যদি তার একটা বিরোধাভাস সেখানে তৈরি না করা হয়। পরেই তিনি বলছেন, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ, যা প্রাণ ও ধর্মের কথা বলে। একই সঙ্গে মৃত্যু এবং প্রাণ, এই দুয়ের যে দ্বন্দ্বে ছবিটা ওঠে, এটাই হচ্ছে জীবনানন্দীয় চিত্রকল্পের একটা জায়গা। দ্বিতীয় আরেকটা উদাহরণের কথা বলি, যে উনি বলেছেন সেটা, যে পাড়াগার বাসর ঘরে গোধূলি মদির মেয়েটির কথা, সবচেয়ে গোধূলি মদির মেয়েটি। আসলে আমার কাছে একটু অন্যরকম মনে হয়, ব্যাখ্যা করেছেন। এইবার এই যে তারার ব্যাখ্যা করতে গিয়ে গোধূলি মদির মেয়েটির কথা এবং মিশরের ইতিহাস থেকে সেই মানুষের কথা, ইতিহাসের কাছে দুটোই তারার সঙ্গে গোধূলি মদির যে ম্লানতা, সেটা যেমন বোঝায়, আর মিশর মানে অনেক দূর, দূরের নক্ষত্রের যে উপমা আসে। এভাবে অসংখ্য উপমা গোটা কবিতার মধ্যে, যার দুটো আলোচনা সম্ভব হলো, বেশ বাকিগুলো দেখা যাবে। বেশ, আমি এবার পরের প্রশ্ন নিয়ে চলে যাব একেবারে অচিন্ত স্যারের কাছে। এই প্রশ্ন পাঠিয়েছে সায়ন্তন বসাক, গঙ্গারামপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর থেকে। প্রশ্নটা একবার দেখি। প্রশ্ন, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, উদ্ধৃতিটির ব্যঞ্জনার্থ কি? অচিন্ত স্যার। আচ্ছা, আগে বলে নিই, চিত্র রূপময় কবি জীবনানন্দ দাশ এই শিকার কবিতার একটি রূপক কবিতা। এখানে একটা হরিণ শিকারের রূপকে কবি অন্য আরেক শিকারের কথা বলেছেন, তা হল নাগরিক তথা যান্ত্রিক সভ্যতায় দ্বারা অরণ্যভূমি, পরিবেশ, প্রকৃতি শিকার। এখানে আমরা দেখতে পাই সুন্দর বাদামি একটি হরিণ সারা রাত ধরে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাবার জন্য। অর্থাৎ প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে, সারা রাত ধরে লড়াই করে সে শেষ পর্যন্ত জয়ী হয়েছে, চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা। স্যার, মানেটা যদি একটু বুঝিয়ে দেন। এই যে যেটা প্রশ্ন করেছে সায়ন্তন, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, পারেনি নাগরিক সভ্যতার। হ্যাঁ, আসছি ওখানে। নাগরিক সভ্যতার যে লোভ লালসা, সেটা বোঝাতেই টেরিকাটা মাথার উল্লেখ করেছেন। টেরিকাটা হলো গিয়ে বাঁকা সিথি। সেকালের শহুরে সভ্যতার মানুষেরা বাঁকা সিথি কেটে
ঢেউ খেলিয়ে চুল আঁচড়াতেন এবং এই টেরিকাটা দেখেই সেকালে শহুরে সভ্যতার মানুষগুলিকে চেনা যেত। তো এখানে নাগরিক সভ্যতার লোভ ও লালসায় কিভাবে সুন্দর বাদামি হরিণটি মৃত্যু হলো, হ্যাঁ, এবং এই নাগরিক সভ্যতার লোভ ও লালসার দ্বারা প্রতিনিয়ত কিভাবে প্রকৃতি পরিবেশ শিকার হয়ে চলছে, হ্যাঁ, সেই ব্যাপারটিকে ব্যঞ্জনা দিতে গিয়ে নাগরিক সভ্যতার লোভী, হ্যাঁ, মানুষদের নিষ্ঠুর নির্মমতাকে ফুটিয়ে তুলতে এই টেরিকাটা মাথার উল্লেখ করেছেন কবি। বোঝা গেছে, আশা করি পড়ুয়ারাও বুঝতে পেরেছে, বিশেষ করে সায়ন্তন বসাক যার প্রশ্ন ছিল। সায়ন্তনেরই আরেকটি প্রশ্ন ছিল, তার উত্তর ম্যাডামের কাছে নেব। প্রশ্নটা আগে দেখতে চাইবো। এলোমেলো কয়েকটি বন্দুক, হিম, নিষ্পন্দ, নিরপরাধ ঘুম, এই পংক্তির অর্থ বুঝিয়ে দাও ম্যাডাম। এই পংক্তিটার অর্থ বোঝাতে গেলে তার ঠিক আগের পংক্তিটা আমি আরেকবার একটু বলছি, খুব এক লাইনের মধ্যে, যে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এর মধ্যে দিয়ে যেমন নাগরিক জীবনকে তো বোঝাচ্ছেই, এবং নাগরিক জীবনের যে মানে কোনো মানুষের চেহারার মধ্য দিয়ে যে তার জীবন শৈলীকে প্রকাশ পায়, এখানে কিন্তু কবির একটা ভ্রুকুঞ্চন, কবির একটা ব্যঙ্গ এই পংক্তিটার মধ্য দিয়ে উঠে এসেছে। এবং তারপর এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ, নিরপরাধ ঘুম, এই কবিতার শুরু হয়েছিল মানে শেষ পর্যায়ে এসে একটা অদ্ভুত শব্দ দিয়ে কবিতার পংক্তি শুরু হয়েছিল। সেই শব্দটা কোনটা? সেই এলোমেলো বন্দুকের শব্দটা। এই এলোমেলো শব্দটার মধ্যে কিন্তু আমাদের এলোমেলো নাগরিক জীবনের যে একটা অগোছালো অযত্নের ছাপ রয়েছে, যারা প্রচণ্ডভাবে কিন্তু এই বন্যপ্রাণী প্রতি তাদের কোনো যত্নশীলতা নেই, তাদের জীবনের জন্য তাদের যা যা তাদের দরকার সেটাকে পাওয়ার জন্য তারা যে কতটা নৃশংসতার পরিচয় দিয়েছে, এই এলোমেলো শব্দটার মধ্যে আমরা সেটাকে খুঁজে পাচ্ছি। এবং কয়েকটা বন্দুকের শব্দের মধ্য দিয়ে তারপর সেই হিমশীতল একটা মৃত্যুর দিকে ঢলে পড়া, এইটাই প্রতিভাত হয়েছে। আচ্ছা, আরও একজন পড়ুয়া দ্বাদশ শ্রেণীর প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে সরাসরি ফোন লাইনে রয়েছে, সহেলি সিংহ রায়। সহেলি, বলো তোমার প্রশ্ন। কচি বাতাবি লেবুর সঙ্গে ঘাসের তুলনা করা হয়েছে কেন? আচ্ছা, প্রিয়তোষ স্যার। কচি বাতাবি লেবুর সঙ্গে ঘাসের তুলনা করা হয়েছে, তার কারণ হচ্ছে, দেখো ওখানটায় আছে কি, হরিণটা সারা রাত্রি মৃত্যুর তাড়না থেকে অতিক্রম করে যখন ভোরের আলোয় নেমে আসছে, সে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই যে সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এটা জীবনানন্দের এটা আরেকটা ধরন, যেখানে না তিনি একটা ইন্দ্রিয়ের জিনিসকে আরেকটা ইন্দ্রিয় আরোপ করে দেন। এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় সিনেস্থেসিয়া। মানে ঘাসটা তো স্পর্শেন্দ্রিয়ের ব্যাপার, সেটাকে তিনি ঘ্রাণেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত করে দিলেন। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস, এটা তার রচনা দক্ষতার একটা ইঙ্গিত, এবং উপমা ব্যবহার, এখানেও একটা উপমা ব্যবহার থেকে গেল। মানে পঞ্চেন্দ্রিয় দিয়ে প্রকৃতি এবং গ্রাম বাংলাকে এত ভালো করে অনুধাবন বোধহয় খুব কম কবি করতে পেরেছেন। আচ্ছা, আমি পরের প্রশ্নে চলে আসি। এই প্রশ্ন পাঠিয়েছে শুভশ্রী মণ্ডল, বাদুড়িয়া LMS উচ্চ বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনা থেকে। তার প্রশ্ন, শিকার কবিতার দুটি স্তবকের সূচনায় ভোর শব্দটির প্রয়োগ করা হয়েছে, দুবার ভোর শব্দের এই ব্যবহার দুটির মধ্যে প্রয়োগগত পার্থক্য কি? স্যার, আপনি আলোচনা শুরুতেই এর উপস্থাপনা করেছিলেন, একটু যদি ব্যাখ্যা করে দেন। ঠিক, দেখা যাবে যে একদম শুরুতে প্রথম স্তবকে এটা আছে, আবার এটা আছে চতুর্থ স্তবকের, চতুর্থ বলবো না, এটা তৃতীয় স্তবক, তৃতীয় স্তবকের শুরুতে আছে। দুবার দুটো ইঙ্গিত নিয়ে আসছে, দুটো প্রেক্ষিত তৈরি করছে। প্রথম ভোরটা ছিল জীবনানন্দ যে সকালের পটভূমিতে কবিতাটা লিখছেন, সেই সকালের একটা অসামান্য উন্মোচন। প্রকৃতি সেখানে তার সমস্ত সৌন্দর্য নিয়ে আভাসিত হচ্ছে, চারদিকের বন এবং আকাশ সেখানে সকালের আলোয় ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করে উঠছে। এই যে সকালটা তৈরি হলো, তারপর আসছে দ্বিতীয় ভোর, এবং সেই দ্বিতীয় ভোরে আমরা কি দেখছি? দ্বিতীয় ভোর হরিণটার মধ্যে, মানে এই প্রথম কিন্তু সেই অর্থে আমরা একটা প্রাণ পেলাম, সেই প্রাণের কাছে একটা মুক্তির উল্লাস নিয়ে আসছে। কেন না, হরিণটাকে সমস্ত রাত্রি চিতাবাঘিনীর তাড়া খেয়ে এক বন থেকে আরেক বনে ঘুরে বেড়াতে হয়েছিল। সেই হরিণটা অপেক্ষা করছিল যে কখন সকাল হবে, এবং যখন সকাল হচ্ছে সে মনে করছে সে তার বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিসর খুঁজে পাচ্ছে।
কিন্তু দুর্ভাগ্যবশত তারপর আমরা কি দেখছি, হরিণ জীবনের উদযাপন করছে, সে ওই সবুজ ঘাস ছিঁড়ে খাচ্ছে, সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামছে নিজেকে আরও বেশি সতেজ স্ফূর্ত করে তোলার জন্য, জীবনের অসাধারণ আয়োজনের সঙ্গে সে নিজেকে মিলিয়ে দিচ্ছে। শুধু তাই না, মানে দেখুন, সে প্রথম খাচ্ছে, তারপর নিজেকে স্বতঃস্ফূর্ত করছে। প্রথম আমাদের বেঁচে থাকার জন্য খাবারটা দরকার, তারপর দরকার আমাদের পরিমার্জনা, সে শীতল জলে নামছে। তারপরের অংশটা দেখুন, তারপর সে নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমকে দিতে চাইছে। এই যে এখানটা এসে আমরা থামলাম, মানে খাওয়া হয়ে গেল, আমার নিজেকে সাজানো হয়ে গেল, এবার আমার ভালোবাসার আয়োজন এলো। মানে জীবনটাকে নানাভাবে বিস্তৃত করছে, হরিণটাকে অবলম্বন করে জীবনের বিস্তারকে দেখানো হচ্ছে। এটা ভোরের আরেক রকম জায়গা, কিন্তু সেই ভোরটাই হঠাৎ করে কেমন গুটিয়ে গেল। হঠাৎ করে ভোরের সমস্ত সৌন্দর্যগুলো অবসিত হয়ে গেল যখন একটা বন্দুকের শব্দ হরিণটার প্রাণ কেড়ে নিল। যে হরিণটা জীবনের আয়োজনে মেতে উঠছিল, সেই হরিণটাকে যখন মাংসপিণ্ডে রূপান্তরিত হতে দেখা গেল, তখন আমরা বুঝলাম যে সবটাই আসলে সুন্দর নয়, পৃথিবীটা আসলে সরল রেখায় চলে না। যে ভোরে হরিণটা মুক্তির উল্লাস খুঁজে নিতে চেয়েছিল, সেই ভোরটাই তাকে মাংসপিণ্ডে রূপান্তরিত করলো। এবং কি আশ্চর্য, চিতাবাঘিনী হরিণটাকে মারল না, মারল গিয়ে মানুষ। জীবনানন্দ দেখালেন আমরা মানুষ আসলে আমাদের সেই দায়িত্ববোধ পালন করতে পারিনি, যেখানে প্রকৃতিকে সুন্দর রাখতে পারি, প্রকৃতিকে তার মতো করে বিস্তৃত হওয়ার, মেলে ধরার সুযোগ দিতে পারি। জীবনানন্দ দাশের এই মৃত্যু চেতনা তার একাধিক কবিতাতে বোধহয় এভাবেই বারে বারে ফিরে এসেছে। আচ্ছা, আরও একজন পড়ুয়া বা সুতীর্থ বিশ্বাস ফোনে রয়েছে, তার প্রশ্ন রয়েছে। হ্যাঁ, বলো তোমার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, শিকার কবিতার অন্তর্নিহিত অর্থটা কি? আচ্ছা, আমি প্রিয়তোষ স্যারের কাছে উত্তর নেব। এরকমই একটি প্রশ্ন পাঠিয়েছে অর্কদীপ চক্রবর্তী, নবদ্বীপ হিন্দু স্কুল, নদিয়া থেকে। তারও এরকমই প্রশ্ন, যে কিছুটা মিল অবশ্যই আছে। প্রশ্নটা দেখতে চাইবো, শিকার কবিতার মধ্যে দিয়ে কবি কি বার্তা দিতে চেয়েছেন? সুতীর্থর প্রশ্ন ছিল অন্তর্নিহিত অর্থ। প্রায় কাছাকাছি। জীবনানন্দ বেশ কিছুদিন আগে ধূসর পাণ্ডুলিপিতে একটা কবিতা লিখেছিলেন, কবিতাটার নাম হচ্ছে ক্যাম্পে। এই কবিতাটা খুব বিতর্কিত কবিতা, কিন্তু আমি এখানে উল্লেখ করছি এই কারণে যে সেখানেও একটা হরিণের মৃত্যুর প্রসঙ্গ আছে। জীবনানন্দ চাঁদের আলোয় ক্যাম্পে বসে একটা হরিণের কথা বলছেন, বলছেন যে কোথাও হরিণ আজ হতেছে শিকারে, ঘাই হরিণীর ডাক শুনছেন তিনি, এবং শুনে তার মনে হচ্ছে সেটা একটা আর্তচিৎকার। এবং তিনি বলছেন যে কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে। জীবনানন্দ সেই বসন্তের রাত্রেও ঘুমোতে পারছেন না। সেই হরিণের ইমেজটা আবার ফিরে এলো শিকার কবিতাতে। এবং এই যে ফিরে এলো, তার কারণ হচ্ছে এই, জীবনানন্দ প্রকৃতিকে সাজালেন, অসাধারণভাবে সাজালেন। আমরা যখন ভাবছি তাহলে কি বুদ্ধদেব বসুর প্রকৃতির কবিকে আমরা দেখছি, তখনই আমরা বুঝলাম যে না, জীবনানন্দকে ওইভাবে কোনো লেভেল দিয়ে আসলে মাপা যাবে না। আধুনিকতার শেষ নাম হচ্ছে জীবনানন্দ, আধুনিক বাংলা কবিতার শেষতম কথা হচ্ছেন জীবনানন্দ। তিনি নিজেকে নিজে ভাঙতে ভালোবাসেন। তাই যে মুহূর্তে আমরা প্রকৃতিকে নিয়ে ভাবছি, সেই মুহূর্তে হরিণের আগমন ঘটল। সে হরিণ চিতাবাঘিনীর তারা খেয়ে বিপন্ন হরিণ, এবং সেই হরিণ আমরা দেখলাম যে সে জীবনের উল্লাসে মাততে চাইছে, আনন্দ করছে। তখন হরিণটা শিকারীদের হাতে নিহত হচ্ছে, মাংসপিণ্ডে আমি যেটা বলছিলাম যে রূপান্তরিত হচ্ছে। এবার এইটা কি? আসলে আমরা মানুষ, নাগরিক মানুষ, প্রকৃতিকে লাঞ্ছিত করছি। যে লাঞ্ছনার কথা বারবার আমরা শুনি আজকে পরিবেশবাদীরা বলেন, জীবনানন্দ তার মতো করে তার কবিতায় সেই কথাটাই বলছেন। জীবনানন্দ তার অন্য একটা কবিতায় বলেছিলেন, অনেক কমলা রঙের রোদ ছিল, বেশ অনেক কাকাতুয়া পায়রা ছিল, মেহগিনির ছায়া ঘন পল্লব ছিল, আর তুমি ছিলে, তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না, খুঁজি না। প্রকৃতির থেকে এই বিচ্ছিন্নতাটাই আসলে আমাদের নিয়তি, এবং আমরা মানুষই তার জন্য দায়ী। জীবনানন্দ এটাই বলছেন, বলতে চেয়েছেন, এবং এটাই বার্তা দিতে চেয়েছেন তার কবিতার মধ্য দিয়ে। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডাম, অ্যাসাইনমেন্টটা যদি দিয়ে দেন। আচ্ছা, প্রশ্ন নম্বর 1, একটি তারা এখন আকাশে রয়েছে, তারাটির উপস্থিতিকে কবি কিভাবে বর্ণনা করেছেন লেখো। 2 নম্বর প্রশ্ন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, কিসের কথা বলা হয়েছে এই না থাকার
কারণ কি? 3 নম্বর প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে কেন নেমে এসেছিল, তার পরিণতি কি হয়েছিল? শেষ প্রশ্ন, শিকার কবিতায় ভোর শব্দটি যেভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তার নিজের ভাষায় লেখো। বেশ, যেভাবে আমি আবারও যেটা বলে ক্লাস 10 শেষ করেছিলাম সেটাই বলতে চাইবো যে বিস্তৃতভাবে আমাদের এই আলোচনা হয়েছে, এই অ্যাসাইনমেন্টের উত্তর করা বা বাড়িতে প্র্যাকটিস করা মনে হয় খুব একটা কঠিন হবে না। আর এবার প্রতিদিনের মতো আগামীকালকে তোমাদের কি বিষয় থাকছে সেটা একবার দেখিয়ে দিই। তোমরা জানো যে দুটো ভাগে আমাদের এই অনুষ্ঠান হয়, সরাসরি বাংলা শিক্ষা ক্লাসরুম সকাল 10টা থেকে 11টা এবং বিকেল 3টে থেকে 4টে। সকালে কি আগামীকালকের বিষয় সেটা তোমাদের টেলিভিশন পর্দায় এবার দেখা যাবে। আগামীকালকে সকাল 10টার বিষয় ইংরেজি, আলোচ্য ইংলিশ ইজ ইজি, ডিসকাশন অন ইংলিশ রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল, ব্রিটিশ কাউন্সিলের এই স্পেশাল ক্লাস আগামীকাল। এবং প্রশ্ন নেওয়ার সময় আজ দুপুর 1টা পর্যন্ত, অর্থাৎ 1টা পর্যন্ত তোমাদের প্রশ্ন পাঠাবে। আর এবার কাল বিকেল 3টেই কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটা এবার তোমাদের আগাম জানিয়ে দেব। কালকে বিকেল 3টেই আলোচনার বিষয় 10ম শ্রেণীর গণিত, যেখানে কোয়াড্রেটিক সার্ড নিয়ে আলোচনা হবে, এবং দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স, এভলিউশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এবং 3টের অনুষ্ঠানের জন্য তোমরা প্রশ্ন পাঠাবে সন্ধে 6টার মধ্যে, আজ সন্ধে 6টার মধ্যে। আর খুব স্বাভাবিকভাবে যখন প্রশ্ন পাঠাবে তোমাদের নাম, তোমাদের স্কুলের নাম, কোন জেলা থেকে তোমরা পাঠাচ্ছ সেসব তো অবশ্যই পাঠাবে। যে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে 9748217201। আমি নিশ্চিত এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে গেছে। ইমেলও করতে পারো প্রশ্ন bsclassroom2020@gmail.com। তাহলে আজকে বাংলার শিক্ষা ক্লাসরুমের আলোচনা আপাতত এই পর্যন্তই। আগামীকাল আবার তোমাদের সঙ্গে সকাল 10টায় এবং বিকেল 3টে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো এবং আপনারা সবাই চোখ রাখবেন শুধুমাত্র এবিপি আনন্দে।